সো হ্যালো এভরিওয়ান, আমাদের পার্সেন্টেজের চ্যাপ্টার চলছিল। আজকে আমাদের পার্সেন্টেজের লাস্ট ক্লাস, মানে আজকে আমাদের পার্সেন্টেজ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো 44-43 পর্যন্ত অঙ্ক আমরা কমপ্লিট করেছিলাম আগের ক্লাসে। আজকে আমরা 44 নম্বর অঙ্ক দিয়ে স্টার্ট করছি। তো আজকে যে কোশ্চেনটা দিয়ে আমরা স্টার্ট করছি, এই টাইপের কোশ্চেনকে বলে স্যালারি বেসড। স্যালারি মানে হচ্ছে, ধরো আমার কিছু একটা ইনকাম আছে, ইনকামটা আমি ধরে নিলাম 100 টাকা আমার ইনকাম। সেখান থেকে আমার কিছুটা খরচ আছে, সেটাকে বলে এক্সপেন্ডিচার, ইংলিশে বলে এক্সপেন্ডিচার, বাংলায় বলবো আমরা খরচ। খরচ, ঠিক আছে? তাহলে খরচ আমি ধরো 100 টাকার মধ্যে 60 টাকা খরচ করলাম। তাহলে তুমি বলবে 100 থেকে 60 বাদ দিয়ে দিন, তাহলে সেভিংস কত, সঞ্চয় কত হবে? সঞ্চয় হবে হচ্ছে 40 টাকা। তাহলে ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার করলে কি আসে ভাই? সেভিংস আসে। একদম সিম্পল ফর্মুলা, লজিক্যাল ব্যাপার, সবাই জানো এসব। তাহলে ইনকাম থেকে যদি আমরা এক্সপেন্ডিচারটা বাদ দিই, তাহলে আমরা পেয়ে যাবো সেভিংস। এই একটা ফর্মুলার দমেই আমরা পুরোপুরি এইসব প্রত্যেকটা অঙ্ক লজিক্যালি বুঝতে পারবো। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার, নো প্রবলেম। এবার আমরা কোশ্চেনে আসি। এখানে বলছে রাহুল তার আয়ের 23% বাড়ি ভাড়ায়, 22% শিশুদের শিক্ষায়, 10% বিমা পলিসিতে এবং 12% অন্যান্য খরচে, মানে এক্সপেন্ডিচারের না, খরচে ব্যয় করেন এবং এত টাকা সঞ্চয় করেন, 10,230 টাকা সঞ্চয় করেন। তার মোট আয় কত? তাহলে অঙ্কটা আমরা সিম্পল করব, যে আমরা ইনকাম ধরে নেব এইসব অঙ্কতে সবসময় 100%। 100% ধরলে ক্যালকুলেশন ইজি হবে। তাহলে ইনকাম কত ধরলাম? 100%। এবার এক্সপেন্ডিচার কত আছে দেখি। এক্সপেন্ডিচার খরচ, খরচ হচ্ছে প্রথমে 23%, 23%, তুমি বলবে ওকে। নেক্সট খরচ হচ্ছে 22%, তুমি বলবে এর সাথে যোগ করে দাও 22%, ওকে। তারপরে খরচ কত? 10% বিমাতে খরচ, তাহলে হয়ে যাবে 10%। পলিসিতে খরচ 12%, তাহলে আরও যোগ হয়ে যাবে কত? 12%, ওকে। এটা হচ্ছে টোটাল খরচ। তাহলে টোটাল খরচ কত হচ্ছে? 20, 40, 50, 60, 64, এদিকে 3, 67, 67%। তুমি বলবে 67%-এর খরচ। তাহলে ইনকাম যা হচ্ছে সেখান থেকে খরচ যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে সেভিংস, সঞ্চয়টা পেয়ে যাবো। তুমি বলবে ইয়েস। তাহলে 100 থেকে ইনকাম থেকে যদি আমরা 67%টা বাদ দিয়ে দিই, ওকে, 67%টা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের সেভিংস। তাহলে সঞ্চয় কত হচ্ছে পার্সেন্টেজে? যদি আমরা বাদ দিই এখানে, তাহলে এদিকে হবে 33%। তাহলে 33%-এর হচ্ছে সঞ্চয়। তুমি বলবে ইয়েস, একদম নো প্রবলেম। কিন্তু এই 33% এটা হচ্ছে পার্সেন্টেজ, আর আমাদের অঙ্কতে এক্স্যাক্ট ভ্যালু দেওয়া আছে, সঞ্চয় হচ্ছে কত? 10,230 টাকা। তাহলে আমরা বলতে পারি 10,230 যেটা টাকায় আছে, সেইটাই পার্সেন্টেজে আছে কত? 33%। তাহলে এটা 33% দিয়ে ভাগ। ক্লিয়ার? তুমি বলবে ইয়েস ক্লিয়ার। মোট আয় কত? মোট আয় ইনকাম ছিল 100%, তাহলে 100%-এর ভ্যালু বার করার জন্য 100% দিয়ে গুণ। এটার ক্যালকুলেশন করলেই আমাদের ইনকামটা বেরিয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এটি যদি আমরা ক্যালকুলেট করি, এখানে পার্সেন্টেজের সাথে এই পার্সেন্টেজ আমাদের ক্যান্সেল, ওকে। এবার আমাদের গুণ করতে হবে। দেখো এখানে একটু ক্যালকুলেশন আমরা ফার্স্ট করতে পারি, কোনো অসুবিধা হবে না। এখানে 33 দিয়ে এই 000 যেগুলো আছে, মানে 100 বা এই একটা জিরোকে আমরা 10 হিসেবে ভাবতে পারি, এগুলোকে কোনোটাই ডাইরেক্ট কাটা যায় না। তার মানে অ্যান্সারে আমাদের 3টে জিরো আসবে, এই একটা জিরো আর এখানে 2টো জিরো। তাহলে অ্যান্সারে 3টে জিরো আসতেই হবে। এখানে 2টো জিরো আছে, এটা অ্যান্সার হবে না। বাকিগুলোতে 3টে জিরো আছে, এটাতে 4টে জিরো আছে, এটাও অ্যান্সার হবে না। এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এবার এখানে কোনটা অ্যান্সার হবে ফার্স্ট বলা যায় উইদাউট এনি ক্যালকুলেশন, সেটা কীভাবে বলা যায়? এখানে শেষে ইউনিট ডিজিট কত আছে? 3। এখানে জিরোগুলো বাদ দিয়ে দাও, 3টে জিরো বাদ দিয়ে দাও। এখানে সংখ্যা কত আছে আমাদের? এখানে এই যে যদি আমরা জিরো বাদে যদি ডিজিট দেখি, তাহলে এখানে আছে কত? 3। তাহলে এখানেও 3 আছে, নিচে কত আছে? 3। তাহলে এই 3কে, এখানে উপরে যে 3 আছে, এখানে 3-এর সাথে আমরা কত গুণ করব নিচে, যাতে আমাদের উপরে যে 3 আছে নিচেও 3 চলে আসে। তাহলে তুমি বলবে এখানে 1-এর যদি আমরা গুণ করি 31-এর, এখানে জিরোর আগের ডিজিট কত? 1। তাহলে 1-এর যদি গুণ করি 3 অক্ষে 3, ওপরেও কত আছে? 3। তাহলে 3 মেনটেন হয়ে যাবে। তুমি বলবে এখানে যে 2 আছে, যদি আমি 2 গুণ করি, তাহলে আমি বলবো হবে না। কীভাবে হবে না? এই 2 যদি গুণ করি, 3 দুগুণে কত হয়ে যাচ্ছে? 6। কিন্তু আমাদের এখানে লাগবে কত? 3। বোঝা গেল? তাহলে লাগবে 3, কিন্তু 2 গুণ করলে, এখানের এই 2 গুণ করলে হয়ে যাচ্ছে 6। তাহলে আমাদের 2 গুণ হওয়া সম্ভব না। এখানে আমাদের এটার সাথে 31-এরই গুণ হবে। 31-এর 1-এর সাথে 3-এর গুণ হয়ে এখানে 3 মেনটেন থাকবে। এখানে 3 আছে, এখানে 3 মেনটেন থাকবে। বোঝা গেল? তো এখানে আমি কিছু তোমাদের নতুন জিনিস বোঝানোর চেষ্টা করলাম। যারা বুঝতে পেরেছো তারা ডাইরেক্ট অ্যান্সার করতে পারবে, অপশান সি ইজ কারেক্ট, অপশান বি অ্যান্সার হবে না।
আর না হলে তোমার এখানে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন তুমি ভাগ করতে পারো, এটাকে 33 দিয়ে ভাগ করা কোনো বড় ব্যাপার না। ভাগ করলে দেখবে তোমাদের প্রথমে 3 বারে যাবে, তারপরে একবারে যাবে, তারপরে 3টে জিরো চলে আসবে, এটাই আমাদের ফাইনাল অ্যান্সার হবে। ওকে, অপশান সি ইজ কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। দেখো অঙ্ক কিন্তু জাস্ট এইটুকু, ঠিক আছে, অঙ্ক জাস্ট এইটুকু, বাকি এগুলো হচ্ছে প্রথমবার বোঝার জন্য করতে হবে, নেক্সট টাইম দিয়ে আর করতে হবে না। 45 নম্বর অঙ্কটা আমাদের বলছে একজন ব্যক্তি তার সম্পদের 30% দাতব্য কাজে ব্যয় করেন। তাহলে টোটাল তার সম্পত্তি আমরা ধরবো কত, 100%, তার মধ্যে 30% সে ব্যয় করে দিচ্ছেন দাতব্য কাজে। অবশিষ্ট সম্পদের যদি কখনো এরকম ভাষা আসে যে অবশিষ্ট সম্পদের, তাহলে কীভাবে করতে হবে, এটা একটু মার্ক করে নেবে, স্টার দিয়ে নাও। যদি অবশিষ্ট সম্পদ এরকম আসে, অবশিষ্ট কথাটা যদি আসে, তাহলে একটু অন্যভাবে করতে হবে, হালকা একটু চেঞ্জ হবে। অবশিষ্ট সম্পদের 30%, 25% যথাক্রমে তার স্ত্রী এবং ছেলেকে দিয়ে দেন। ওকে, বাকিটা তিনি তার 3 মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। ওকে, তার একটি মেয়ে 42 লাখ টাকা করে পায়। লোকটির সম্পদ কত ছিল? তাহলে টোটাল সম্পদ ছিল হচ্ছে 100%। ক্লিয়ার? এই 100%-এর মধ্যে অঙ্ক পড়বো আর করবো, কোনো অসুবিধা হবে না। 100%-এর মধ্যে 30% সম্পদ দাতব্য কাজে দান করে দেয়। তাহলে 30% আগে বাদ দিয়ে দাও, যেটা দান করে দেয়। তাহলে পড়ে আছে কত, 70%। তাহলে এইটাকেই বলে অবশিষ্ট। ঠিক আছে, তাহলে এই যে অবশিষ্ট যে পড়ে রয়েছে 70, বলছে অবশিষ্ট সম্পদের 30% আর 25% তার ছেলে আর স্ত্রীকে দিচ্ছে। তাহলে অবশিষ্ট কত পড়ে আছে এখন, 70%। ঠিক আছে, তাহলে এই 70%-এরই 30 আর 25 ছেলে আর স্ত্রীকে দিচ্ছে। 30 আর 25 তাহলে টোটালে কত হবে? 30 আর 25 টোটালে হবে হচ্ছে 55। ওকে, 30 আর 25 আমাদের হয়ে যাবে 55। তাহলে এই 55% কাকে দিয়ে দিচ্ছে? তার স্ত্রী আর ছেলেকে দিয়ে দিচ্ছে। এখানে একটু ব্যাপারটা বোঝাই যে সন প্লাস ওয়াইফ, সন আর এই বাকি যে অবশিষ্ট রয়েছে 70, সেখান থেকে সন আর ওয়াইফকে দিয়ে দিচ্ছে কত, 30% প্লাস 25%, টোটালে যাচ্ছে কত, 55%। তুমি বলবে ওকে, নো প্রবলেম। তাহলে 55% যদি দিয়ে দেয়, তাহলে এখানে একটু ক্যালকুলেশনটা তোমার বুঝতে হবে যে 55%-এ যে কত দিচ্ছে, 55% কত দিচ্ছে ভাই, 55%। তাহলে 55% যদি দিয়ে দেয়, বাকি কত থাকবে, অবশিষ্ট কতটা পড়ে থাকবে সম্পত্তি? তুমি এখানে বলবে টোটাল 100%-এর ক্ষেত্রে যদি 55% চলেই যায়, তাহলে আর পড়ে আছে কত পার্সেন্ট, 45%। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন ডাইরেক্ট করার জন্য, দেখো এটা দিয়ে করলেও হতো কিন্তু অঙ্কটা লম্বা হয়ে যাবে, তো ডাইরেক্ট ক্যালকুলেশন করার জন্য আমরা 70-এর যতটা দিয়ে দিয়েছি ওটা তো বাদ, ওটা আমাদের কোনো কাজেই লাগবে না। 55% দিয়ে দিয়েছি, ওটা বাদ। তাহলে 55%-এর মধ্যে আছে কতটা, 45%। তাহলে 70-এর আর 45% বাকি আছে। কত পার্সেন্ট বাকি আছে, 70-এর 45%। তাহলে আমরা বলতে পারি 70-এর 45% মানে 45/100, জন্য 100। ক্লিয়ার? তুমি বলবে এবার পুরোপুরি ক্লিয়ার। তাহলে অঙ্কটা আমরা ফার্স্ট স্টেপ এটা করবো, সেকেন্ড স্টেপ এটা করবো, ডাইরেক্ট। ঠিক আছে, ডাইরেক্ট করা বোঝাচ্ছি কীভাবে করতে হবে, ভালোভাবে বুঝবে। তুমি বলবে ওকে, নো প্রবলেম। তাহলে এবার যদি আমরা কাটাকাটি করি, এখানে একটা জিরোর সাথে এখানে একটা জিরো, আরামসে আমরা এখানে কাটতে পারি। তাহলে আমরা কত পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে, ভালোভাবে দেখবে, এখানে আমরা পাচ্ছি 70। এদিকে আমাদের 0 0 যদি ক্যান্সেল হয়, 5 দিয়ে যদি আমরা আরেকটু কাটি, 5 দিয়ে কাটলে 5 নং 45। ওকে, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 7 নং 63, 63/2%। 63/2% আর অবশিষ্ট আছে। তুই বলবি ইয়েস, নো প্রবলেম। এবার এই 63/2% যেটা অবশিষ্ট আছে, সেইটাই বলছে 3 মেয়ের মধ্যে বাকিটা, এই যে বাকিটা যে পড়ে রইল, আর 70-এর থেকে 45% যেটা পড়ে রইল, বাকিটা 3 মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিচ্ছেন। তাহলে 63/2%টা 3 জনের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। 3 জনের মধ্যে ভাগ হচ্ছে, তার জন্য 3 হবে। ক্লিয়ার? তুমি বলবে ইয়েস, নো প্রবলেম, একদম ক্লিয়ার। আর এইটাই আমরা যদি আরেকটু অন্যভাবে লিখি, তাহলে আমরা লিখতে পারি 63/2টা নিচে চলে আসবে, 3-এর সাথে গুণ হবে, 3 দুগুণে 6%। তুমি বলবে এটাও ক্লিয়ার, নো প্রবলেম। ওকে, আর এইখানেই যদি আমরা একটু চাই কাটাকাটি করতে পারি, 3 দিয়ে কাটলে 2 হবে, 3 দিয়ে কাটলে এটা হবে 21। তাহলে এটা কত দাঁড়াচ্ছে, তাহলে এটা দাঁড়াচ্ছে 10 বা 10.5ই বলতে পারি, কোনো অসুবিধা নেই, 10.5%। তাহলে প্রত্যেকটা মেয়ে কত করে পাচ্ছে, 10.5% করে পাচ্ছে। 3 জনের মধ্যে ভাগ করে দিয়েছি, তুমি বলবে ইয়েস। তাহলে প্রত্যেকজন কত পাচ্ছে, 10.5% করে পাচ্ছে। তুমি বলবে এইবার বুঝতে পারলাম পুরো ফান্ডাটা কি হলো। এখানে বলছে
তার একটি মেয়ে 42 লাখ টাকা করে পায়, আর এক একজন টাকায় কত পাচ্ছে 42 লাখ। তাহলে আমরা বলতে পারি এক একজন পাচ্ছে 42 লাখ, সেটাই আমাদের পার্সেন্টেজে ভ্যালু কত 10.5%, 10.5% দিয়ে ভাগ। আর আমাদের এখানে বার করতে বলছে লোকটির সম্পদ কত ছিল, মানে 100%-এর ভ্যালু, টোটাল ছিল 100%, তাহলে 100-এর ভ্যালু বার করার জন্য 100% দিয়ে গুণ। তুমি বলবে ইয়েস, পুরো ফান্ডা বুঝতে পেরেছি। তাহলে এখানে এই পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ করে দাও ক্যান্সেল। এখান থেকে এই দশমিক যদি আমরা উঠাই তাহলে একটা উপরে আমাদের 10 গুণ হবে, তাতেও কোনো সমস্যা নেই। এবার যদি আমরা 5 দিয়ে যদি আমরা কাটি, 5 দুগুণে 10, ওকে। 5 দিয়ে যদি আমরা কাটি তাহলে এটা আমাদের 21 বারে কাটবে। 21 দিয়ে যদি আমরা 42-কে কাটি তাহলে আমাদের কবারে কাটবে, তাহলে আমাদের 2 বারে কাটবে, ওকে 2 বারে কাটবে। 21 দুগুণে 42, 2 দুগুণে 4, আর 100 গুণ করলে 400। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কত আসছে? ফাইনাল অ্যান্সার আসছে 400 লাখ। তার সম্পত্তি হচ্ছে কত? 400 লাখ। বুঝা গেল? এইখানে যে পার্টটা আমি করলাম, এই পার্টটা, এটা ডাইরেক্ট কনসেপ্ট ক্লিয়ার থাকলে ডাইরেক্ট করতে পারবে। মেন অঙ্ক আমাদের এই ডান দিকে যেটা আছে সেটা আমাদের মেন অঙ্ক। বোঝা গেল? ক্লিয়ার? খুব সুন্দর অঙ্ক, ভালো অঙ্ক, স্টার দিয়ে নাও, 2টো স্টার দিয়ে নাও, 2-3 বার রিভিশন করো নিজে নিজে, প্রত্যেকটা জিনিস ভালোভাবে বোঝার চেষ্টা করো, ইজি লাগবে। নেক্সট আমরা পরেরটাতে আসি। উমেশ তার আয়ের 20% গৃহস্থলীর খরচে ব্যয় করেন। তাহলে টোটাল ইনকাম আমরা কত ধরবো? 100% চোখ বন্ধ করে। 20% খরচা করছে গৃহস্থলীর জন্য, ওকে। অবশিষ্ট মানে বাকিটার, অবশিষ্টের মধ্যে 25% শিশুদের শিক্ষার জন্য খরচা করে, 15% পরিবহনে, 15% অবশিষ্টের মধ্যে 25% শিশুদের শিক্ষার জন্য, 15% পরিবহন, 15% ওষুধ, 10% বিনোদনের জন্য ব্যয় করা হয়, ওকে। তাহলে এইখান থেকে এটা হচ্ছে একটা কমপ্লিট লাইন। এবার আমাদের বলছে এখন তার কাছে এত টাকা আছে, মানে এত টাকা অবশিষ্ট পড়ে রয়েছে, এটা সেভিংস তার। মাসিক আয় কত? 100-এর ভ্যালু বার করতে বলছে। তাহলে সিম্পল দেখো, উমেশ তার আয়ের 20% গৃহস্থলীর কাজে ব্যয় করেন। তাহলে 100 টোটাল ছিল, তার মধ্যে 20% ব্যয় করে দিচ্ছেন। তাহলে আর কত পড়ে আছে? 80% পড়ে রয়েছে। প্রথমে 20% যদি খরচা করে ফেলে তাহলে আর 80% তার কাছে থাকবে। এবার বলছে অবশিষ্টের, মানে এই 80%-এর, অবশিষ্টের মানে 80%-এর। তাহলে 80%-এর মধ্যে এবার কি চেঞ্জ হচ্ছে দেখো, 80%-এর যেটা আছে 80%-এর মধ্যে 25% খরচা করছে। কত পার্সেন্ট খরচা হয়ে যাচ্ছে? 25%। তারপরে হচ্ছে শিক্ষার জন্য 15%, হ্যাঁ, এখানে আর অবশিষ্টের বলছে না কিন্তু, এগুলো সব একসাথে। 15% পরিবহনের জন্য 15%, ওকে। লাস্টে বিনোদনের জন্য 10%, ওকে। তাহলে টোটাল খরচ হচ্ছে কত? এদিকে হচ্ছে 2, 3, 4, 5, আর এদিকে হচ্ছে 50, 60, 65, 65%। তাহলে 65% সে কী করে দিচ্ছে? খরচ করে দিচ্ছে। যে অবশিষ্ট যেটা আছে সেটার মধ্যে দিয়ে 65% খরচা হয়ে যাচ্ছে। তাহলে 65% যদি খরচা হয়ে যায় তাহলে তার কাছে সেভিংসটা কতটা থাকবে? 100-এর থেকে এটা বিয়োগ হবে, ঠিক আছে? সবসময় পার্সেন্টেজে মানে হচ্ছে 100-এর সাথে ক্যালকুলেশন। তাহলে 65% যদি অবশিষ্টের 65% খরচা হয়ে যায় তাহলে অবশিষ্টের আর কত পার্সেন্ট বাকি আছে? অবশিষ্টের আর 35% তার কাছে থাকবে। অবশিষ্টের 35%, তাহলে অবশিষ্ট কত? 80, তার 35% তার কাছে আছে। তাহলে 80-র 35% মানে হচ্ছে 35/100, এটা তার কাছে আছে। তাহলে অ্যাকচুয়ালি কত আছে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 0-র সাথে 0 ক্যান্সেল, 5 দিয়ে কাটলে 5 সাথে 35, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 সাথে 28, 28%। তার কাছে অ্যাকচুয়ালি আছে কত? 28%। তুমি বলবে ইয়েস, ক্যালকুলেশন ঠিকঠাক আছে, বুঝতে পেরেছি, নো প্রবলেম। এবার বলছে তার কাছে এত টাকা আছে, তাহলে টাকায় কত আছে? 9800, কিন্তু আমাদের পার্সেন্টেজে কত পার্সেন্ট আছে? 28%, তাহলে 28 দিয়ে ভাগ, 28% দিয়ে ভাগ। মাসিক আয় কত? মাসিক আয় মানে হচ্ছে তার 100%-এর ভ্যালু জানতে চাইছে, ইনকাম 100 দিয়ে গুণ। তাহলে এটি যদি আমরা কাটাকাটি করি, 0 0 ক্যান্সেল, 4 দিয়ে কাটি, 4 সাথে 28, 4 দিয়ে কাটলে 25 হবে। 7 দিয়ে যদি আমরা কাটি তাহলে এদিকে পাবো হচ্ছে 7 14 98। তো 25 × 14 যদি আমরা গুণ করি তাহলে 00 তো আসবেই, 4 25 100, 0 হাতে আমার 10, 35। তাহলে অ্যান্সার আমাদের কত আসবে? 35,000। অপশান সি ইজ কারেক্ট, ওকে। এইটুকু জাস্ট অঙ্ক, ঠিক আছে? ক্যালকুলেশন আরও ফাস্ট হলে তুমি অনেক শর্টে করতে পারবে, কোনো সমস্যা হবে না। নেক্সট আমরা পরেরটাতে আসি। একজন মানুষ, তুমি বলবে আস্তে আস্তে এখন স্যার বোঝা যাচ্ছে অঙ্কগুলো, ঠিক আছে? অঙ্কগুলো মেন হচ্ছে বোঝা যে কীভাবে হচ্ছে। একজন মানুষ তার আয়ের 75% ব্যয় করে। তাহলে 75% যদি ব্যয় করে, তুমি এখানে পড়ার সাথে সাথেই বুঝবে, তাহলে 25% সে সেভিংস করে। এটা যদি খরচা হয় তাহলে সেভ করবে কত? 25%। ইনকাম কত? ইনকাম হচ্ছে সবসময় 100%। তুমি বলবে ইয়েস, পুরো ফান্ডা ক্লিয়ার। এবার বলছে তার আয় 20% বৃদ্ধি পেয়েছে এবং ব্যয়ও 10% বৃদ্ধি পেয়েছে, তার সঞ্চয় নেট বৃদ্ধি কী? এগুলো অনেকভাবে করা যায়, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, আমি তোমাদের সব থেকে যেটা তোমরা বুঝতে পারবে ইজিলি সেটাই দেখাচ্ছি। দেখো এখানে ইনকাম
এই লাইনটাই আমি আরেকবার লিখি এখানে। এখানে ইনকাম কত বলছে আমাদের? ইনকাম বলছে 100%। ইনকাম সবসময় 100% হবে। সেখান থেকে আমাদের বলছে তার আয়ের 75% খরচা হয়ে যায়। তাহলে এক্সপেন্ডিচার কত? খরচা হচ্ছে 75%। তুমি বলবে ইয়েস। তাহলে 100 থেকে 75 বাদ দিয়ে দাও, তাহলে সেভিংস কত পড়ে থাকবে? সেভিংস পড়ে থাকবে আমাদের এখানে আর 25%। তুমি বলবে ওকে, নো প্রবলেম। ক্লিয়ার ভাই? ক্লিয়ার। তার আয় 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে আগে যদি 100 আয় থাকে, তাহলে এখন আয় হয়েছে কত? 20% বৃদ্ধি পেয়ে 120। এবং তার ব্যয় বৃদ্ধি পেয়েছে 10%। তাহলে ব্যয় আগে কত ছিল? ব্যয় আগে ছিল 75। তাহলে 75-এর 10% যদি বৃদ্ধি পায়, 75-এর 10% মানে ফ্র্যাকশন ভ্যালু 1/10 কাটাকাটি মানে যদি আমরা দশমিকে দেখি 7.5। তাহলে বৃদ্ধি পেয়েছে কত? 7.5। তাহলে আগে ব্যয় ছিল 75, আগে ব্যয় ছিল 75%, এখন আরও 7.5 বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা আমরা বলতে পারি এখন তার ব্যয় হচ্ছে 82.5। তাহলে এখন ব্যয় হচ্ছে কত? 82.5%। তুমি বলবে নো প্রবলেম। তাহলে ইনকাম থেকে ব্যয়টা বাদ দিয়ে দাও, তাহলে পড়ে চলে আসবে আমাদের সেভিংস। তাহলে সেভিংস কত? তাহলে সেভিংসটা যদি আমরা দেখি, টোটাল হচ্ছে 120 ইনকাম, তার থেকে 82.5 আমাদের বাদ দিতে হবে। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে যদি আমরা বাদ দিই, তাহলে এখানে চলে আসবে আমাদের 5, 3 এদিকে হয়ে যাবে 7, আর 8 একে 9, 10, 11, 12, 37.5, 37.5। তাহলে এখন সেভিংস করে কত? 37.5%। তার নেট সঞ্চয় বৃদ্ধি কি? তাহলে সঞ্চয়টা কত বৃদ্ধি পেয়েছে? আগে 25 সেভ করতো, এখন 37.5 সেভ করে। তাহলে কত বৃদ্ধি হয়েছে? তাহলে তুমি যদি ভালোভাবে দেখো, তাহলে এটা তুমি দেখতে পারবে 5, 6, 7, তার মানে 2, এদিকে 1.5, 12.5 সে এখন বেশি সেভ করে। তুই বলবে ইয়েস, নো প্রবলেম। আগে 25 টাকা যদি সেভ করতো, এখন 37.5 টাকা সেভ করছে। তাহলে কত টাকা বেশি সেভ করছে? তুমি বলবে 12.5 টাকা বেশি সেভ করছে। তাহলে এইটাই আমাদের পার্সেন্টেজে বলতে হবে কত পার্সেন্ট বেশি সেভ করছে। তাহলে 12.5% সেভ বেশি, এত টাকা বেশি সেভ করছে। আগে কত সেভ করতো? 25। তাহলে আগের ভ্যালুটা সবসময় বেস ভ্যালু হবে, আগে যেটা ছিল মাথায় রাখবে। তাহলে বেস ভ্যালু হবে 25, শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ। তুমি বলবে ওকে, নো প্রবলেম। এখান থেকে দশমিক উঠাও, নিচে একটা 10 নিয়ে আসো। ওকে, জিরোর সাথে জিরো ক্যান্সেল। 25 দিয়ে যদি কাটি, 5, 25, 125, 5 আর এদিকে 10 গুণ হবে 50%। তাহলে সেভিংস তার ইনক্রিজ হয়েছে কত? সেভিংস তার বৃদ্ধি পেয়েছে 50%। অপশান ডি ইজ কারেক্ট। ওকে ভাই, নো প্রবলেম। নেক্সট আরেকটা অঙ্ক দেখি সেম টাইপের। নেক্সট আমরা যদি 48 নম্বর কোশ্চেনে আসি, এখানে বলছে বিকাশ তার বেতনে 80% ব্যয় করে। তাহলে ইনকাম কত? ইনকাম হবে 100। ঠিক আছে, পার্সেন্ট দিতেও পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। 100 ইনকাম। সেখান থেকে তার খরচা কত? খরচা হচ্ছে 80%, মানে 80 খরচ। তাহলে সেভিংস কত? সেভ করবে হচ্ছে 20 টাকা, নো প্রবলেম। 25% বৃদ্ধি পেয়েছে বেতন, মানে ইনকাম। তাহলে ইনকাম হচ্ছে 125। ওকে। তার ব্যয় 15% বৃদ্ধি পেয়েছে। 15% যদি বৃদ্ধি পায়, তাহলে 80-র 15% যদি আমরা দেখি, 15/100, 0, 0 ক্যান্সেল, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে কাটলে এটা 4, 3, 4, 12, 12 টাকা বেশি তার এক্সপেন্ডিচার খরচা বৃদ্ধি পেয়েছে। তাহলে 80, আর আগে হতো 80, তার সাথে আরও 12 যদি যোগ করি, তাহলে হয়ে যাবে 92। তাহলে এখন খরচা কত? 92 টাকা। তুমি বলবে ওকে স্যার, নো প্রবলেম, ইজিলি করতে পারবো। তাহলে সঞ্চয় কত বৃদ্ধি পাবে? দেখো, 125 থেকে 92 বাদ দিয়ে দাও। 125 ইনকাম, সেখান থেকে 92 খরচা। তাহলে 25 এদিকে হয়ে যাবে 5, 6, 3, এদিকে হয়ে যাবে হচ্ছে 9, 10, 11, 12, 9, 10, 11, 12, 33। তাহলে 33 টাকা এখন সে কী করে? এখন সে সেভ করে। তুমি বলবে ইয়েস, একদম ইজি, আগের মতন সেম। তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পেয়েছে? তাহলে 20 থেকে সঞ্চয় হয়েছে 33। তাহলে বলতে পারি আগে ছিল 20, এখন বৃদ্ধি পেয়েছে কত? 13। তাহলে উপরে লেখো 13। শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ। 20 দিয়ে কাটলে 5, 20, 100, 5, 20, 100। ওকে, 5 × 13, 65%, 65%। তুমি বলবে ইয়েস, নো প্রবলেম। তাহলে এখন তার সঞ্চয় বৃদ্ধি পেয়েছে 65%। অপশান ডি ইজ কারেক্ট। ওকে, তাহলে এরকম টাইপের অঙ্ক পরীক্ষায় আসলে কোনো ভুল হবে না, ইজিলি তুমি করতে পারবে। হালকা পাতলা লেখার, মানে 2-1টা লাইন লিখেই তুমি করতে পারবে। নেক্সট আমরা পরেরটা আসি, আমাদের হচ্ছে 49 নম্বর। টাইপ চেঞ্জ হচ্ছে এখানে। এবার হচ্ছে এক্সাম বেসড কোশ্চেন আমাদের আসছে। এক্সাম বেসড মানে পরীক্ষা বেসড কোশ্চেন। তাহলে এইসব কোশ্চেন কীভাবে করতে হয়, আর এর একটা লজিক আছে, সেই লজিকটা বলি। আমরা জানি কোনো একটা পরীক্ষায় মিনিমাম মার্কস 0 হতে পারে, আর ম্যাক্সিমাম মার্কস আমাদের পরীক্ষায় কত হতে পারে? 100। ছোটোবেলা দিয়ে স্কুলে পড়ছো, 0 পেতে পারে সর্বনিম্ন। চাকরির পরীক্ষায় মাইনাসও হয়ে যেতে পারে, সেটা বাদ দেবে, ওটা ক্যালকুলেট করবে না, কারণ নেগেটিভ মার্ক হিসাবে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন হয় না। তাহলে পরীক্ষায় সব থেকে কম মার্কস 0 হতে পারে, ম্যাক্সিমাম মার্কস কত হতে পারে? 100। তুমি বলবে ইয়েস স্যার। মিডিলে ধরো কোনো একটা জায়গায় পাসিং মার্ক আছে, পাসিং মার্ক আমি ধরলাম 50% পেলে পাস করে।
কত পার্সেন্ট পেলে পাস করে ভাই? আমি বললাম 50% পেলে পাস করে। তুমি বলবে স্যার ওকে, তাহলে এটা হচ্ছে পাসিং মার্ক। ওকে, এবার একজন ক্যান্ডিডেট আছে, ঠিক আছে, সে ধরো নাম্বার পেয়েছে 45%। কত নম্বর পেয়েছে? 45%। এটা পার্সেন্টেজে পেয়েছে 45%, 100% টোটাল মার্কস। আর আমি বললাম সে ফেল করে, তাহলে তো দেখো 50-এর থেকে কম পেয়েছে মানে সে তো ফেল করবেই, পাশের থেকে কম পেয়েছে। আমি বললাম সে ধরো 40 নম্বরের জন্য ফেল করেছে। কত নম্বরের জন্য ফেল করেছে? 40 নম্বরের জন্য ফেল করেছে। যদি আরও 40টা নম্বর সে পেতো তাহলে সে পাস করে যেত। তাহলে একে পাশে নেওয়ার জন্য, পাস অবধি পৌঁছানোর তোমার টার্গেট হবে যে ফেল করবে সে যত নম্বরের জন্য ফেল করছে, এখানে 40 নম্বরের জন্য ফেল করছে, তাহলে একে 40 নম্বর যোগ করে দাও। তাহলে এটা হয়ে গেল, এখন পুরোপুরি পাস মার্কে চলে আসলো। তোমার কাজ হবে পাস মার্কে নিয়ে চলে আসা এই অঙ্কতে। তাহলে আগে পেয়েছিল 45%, যত নম্বরের জন্য ফেল করেছিল সেটা যোগ করে দাও, 40 যোগ করে দাও 45-এর সাথে, এটা পার্সেন্টেজে, এটা নর্মালি আছে নম্বর। তাহলে 45% প্লাস 40 করলে এটা পাসিং মার্কে চলে আসলো। তো আরেকটা ক্যান্ডিডেট আছে যে পেয়েছে ধরো 70% নাম্বার। কত পার্সেন্ট নাম্বার? 70% নাম্বার। তুই বলবি ইয়েস, নো প্রবলেম। সে ধরো এখানে আমি বললাম যে পাসিং মার্কের থেকে সে 80 নম্বর বেশি পেয়েছে, এই ক্ষেত্রে সে 80 নম্বর বেশি পেয়ে যাচ্ছে। পাসিং মার্ক তো এইখানেই ছিল, তার থেকে 70%-এ পৌঁছে গেছে, মানে আমি বললাম এখানে সে 80 মার্কস, 80 নম্বর সে বেশি পাচ্ছে। তাহলে তুমি বলবা কি? তুমি বলবা এটাকে বেশি বানানো যাবে না, পুরো পাসিং মার্কে নিয়ে আসতে হবে। তাহলে পাসিং মার্কে নিয়ে আসার জন্য যে বেশি পেয়ে যাবে পাসিং মার্কের থেকে, যত বেশি পাচ্ছে, 80 বেশি পাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে 80 মাইনাস করে দাও। এই ক্ষেত্রে যেমন প্লাস করছিলাম, এই ক্ষেত্রে আমরা মাইনাস করব, 70% মাইনাস 80। তাহলে এটাও এখন চলে আসলো কি পাসিং মার্ক, এটাও চলে আসলো পাসিং মার্ক, দুজনকেই পাসিং মার্কে নিয়ে আসবো। তাহলে মেন যে ফান্ডা এখানে হচ্ছে সেটা হচ্ছে যে ফেল করবে তার ক্ষেত্রে আমরা প্লাস করব, আর যে যত পার্সেন্ট বেশি পেয়ে পাস করে যাবে তার ক্ষেত্রে আমরা মাইনাস করে দেবো। বোঝা গেল? যে যত নম্বর পেয়ে যত নম্বরের জন্য ফেল করছে সেটা আমরা যোগ করে দেবো, আর যে যত নম্বরের জন্য বেশি পেয়ে যাচ্ছে পাশের থেকে সেটা আমরা মাইনাস করে দেবো। তুমি বলবে লজিক্যালি পুরো জিনিস ক্লিয়ার, নো প্রবলেম। এবার অঙ্কটা দেখালেই পুরোপুরি বুঝতে পারবো। ওকে, অঙ্কতে আসি। কয়েকটা অঙ্ক করি, 3-4টে, তারপর তুমি বুঝবে ইজিলি। আর ঠিক আছে, টেনশন নেবে না কোনো। একটি পরীক্ষায় পাস করার জন্য মার্কস একজন শিক্ষার্থীকে 40% নম্বর পেতে হয়। তাহলে পাস মার্ক কত? পাস করার জন্য তোমার পেতে হবে হচ্ছে 40% মার্কস, পার্সেন্টেজে 40%। সে 70 নম্বর পায়, একজন ব্যক্তি সে 70 নম্বর পাচ্ছে, 20 নম্বরের জন্য ফেল করছে। তাহলে ফেল যদি হয় তাহলে সেই নাম্বারটাও যোগ করে দাও, তাহলে সে পাস হয়ে যাবে। তাহলে টোটাল তার পাস করার জন্য নম্বর দরকার ছিল 70 + 20 মানে 90। তুমি বলবে ইয়েস, একদম ফান্ডা বোঝা গেছে। সর্বোচ্চ নম্বর খুঁজুন। সর্বোচ্চ নম্বর কত হয় সবসময় মাথায় রাখবে, সর্বোচ্চ নম্বর 100%। আমি বলেছিলাম 100% ম্যাক্সিমাম মার্কস হয়। তাহলে এই যে এখানে যেটা পাশে হচ্ছে 90 নম্বর পাস, সেটি আমাদের পার্সেন্টেজে কত? 40%। তাহলে 40% দিয়ে ভাগ, পার্সেন্টেজে 40%, এটা পাস 90 নম্বর, আর পার্সেন্টেজে সেটা 40%, তাহলে 40% দিয়ে ভাগ। ম্যাক্সিমাম মার্কস বার করতে হবে, মানে হচ্ছে টোটাল সর্বোচ্চ নম্বর, মানে 100%-এর ভ্যালু বার করতে হবে, তো 100% দিয়ে গুণ। পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ এখানে ক্যান্সেল, 0-এর সাথে 0 ক্যান্সেল, 4 দিয়ে কাটলে 100-কে 25 হবে, 9 × 25 যদি আমরা করি তাহলে আমরা পাবো 225। কোনটা অ্যান্সার হবে ভাই? ডি ইজ কারেক্ট। ওকে, এক লাইনের অঙ্ক, কোনো অসুবিধা হবে না। নেক্সট আমরা পরেরটাতে আসি। একটি পরীক্ষায় 50 নম্বর কোশ্চেন, একটি পরীক্ষায় একজন শিক্ষার্থী 65% নম্বর পেয়েছে, কিন্তু 5 নম্বরের থেকে 20 নম্বর কম পেয়েছে। তাহলে 65% পাচ্ছে, পাশের থেকে 20 নম্বর কম পাচ্ছে, তাহলে 20 নম্বর রেখে দিয়ে দাও, পাস করে যাবে। অন্য একজন শিক্ষার্থী 80% নম্বর পাচ্ছে, লেখো 80%, 5 নম্বরের চেয়ে 5% বেশি পেয়ে গেছে, তাহলে পার্সেন্টেজে 5% বেশি পেয়েছে, তাহলে এটাকে কমিয়ে দাও, -5 করে দাও। পরীক্ষায় মোট নম্বর কত? মোট নম্বর এবার দেখো ক্যালকুলেট, মোট নম্বর সবসময় 100%। তাহলে এবার যদি আমরা পার্সেন্টেজগুলো ক্যালকুলেট করি, এটা হবে 60%গুলো সব একপাশে নিয়ে যাও, এই পাশে 20 আছে 20 রাখো, 80% থেকে 5% বিয়োগ করলে হবে 75%। তুমি বলবে নো প্রবলেম। 65টা যদি এই পাশে চলে আসে তাহলে -65 হয়ে যাবে, -65%। তুমি বলবে নো প্রবলেম। তাহলে 20 = এটা হয়ে যাবে কত? 10%। ওকে, তাহলে 20 যেটা নম্বরে আছে সেটি আমাদের পার্সেন্টেজ, এটা 10%-এর ভ্যালু, 10%-এর ভ্যালু। 100%-এর ভ্যালু বার করার জন্য 100% দিয়ে গুণ। তাহলে এখানে পার্সেন্ট ক্যান্সেল, 0 ক্যান্সেল, অ্যান্সার আমাদের কত? 200। 2 × 100 মানে 200। 200 হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মার্কস। অপশান ডি ইজ কারেক্ট। নেক্সট আমরা 51 নম্বর কোশ্চেনে আসবো। একজন প্রার্থী 20% নম্বর পায় এবং 35 নম্বরের জন্য ব্যর্থ, মানে ফেল হয়। তাহলে 20% পেয়েছে, 35 নম্বর তাকে দিয়ে দাও, তাহলে পাস করে যাবে, +35 করে দাও। অন্যদিকে অন্য প্রার্থী 50% নম্বর পেয়েছে, ওকে 50%,
যা পাসিং মার্কের চেয়ে 32 বেশি, তাহলে এটা পাশের থেকে 32 বেশি পেয়ে যাচ্ছে, তাহলে 32 কমিয়ে দাও, তাহলে পাস মার্কে পৌঁছে যাবে। সর্বোচ্চ নম্বর কত? সিম্পল, 20% এ পাশে নিয়ে আসো, আর 32কে যদি এই পাশে নিয়ে আসি প্লাস 32 হবে, তাহলে 35 এই পাশে আছে, প্লাস এই পাশে আসবে 32, পার্সেন্টগুলো এক পাশে নিয়ে যাও, 50% মাইনাস 20%, ওকে, তাহলে এটা হয়ে যাবে 67, আর এদিকে হয়ে যাবে হচ্ছে 30%, তাহলে 67 30%-এর ভ্যালু, তাহলে আমরা বলবো 67 হচ্ছে 30%-এর ভ্যালু, 30% দিয়ে ভাগ। সর্বোচ্চ নম্বর কত? সর্বোচ্চ নম্বর 100% হয়, 100% দিয়ে গুণ, পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ এখানে ক্যান্সেল, জিরোর সাথে আমাদের জিরো ক্যান্সেল, তাহলে এখানে পাচ্ছি 670/3। অপশান এইটাই আছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার, অপশান বি ইজ কারেক্ট। তুমি বলবে 10-15 সেকেন্ডে অ্যান্সার আসবে, কোনো প্রবলেম নেই। নেক্সট আমরা পরেরটাতে আসি, এই প্যাটার্নের লাস্ট কোশ্চেন। রাম একটি পরীক্ষায় 40% নম্বর পেয়েছে, তাহলে রাম পেয়েছে কত? 40% নম্বর, ওকে, রাম পেয়েছে 40% নম্বর, নো প্রবলেম, এবং 20 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে 20 নম্বর একে দিয়ে দাও, তাহলে পাস করে যাবে। 45% আদিত্য 45% নম্বর পেয়েছে, এবং এটি 45% নম্বর পাচ্ছে আদিত্য, 45%, আর এটি পাসিং মার্কের চেয়ে 30% বেশি, তাহলে কমিয়ে দাও 30, বেশি হয়ে গেলে কমিয়ে দেবো। পাসিং মার্কের শতাংশ কত? তাহলে পাসিং মার্কের পার্সেন্টেজে কত সেটা বার করতে বলছে, সিম্পল, আগের মতনই, কোনো প্রবলেম নেই, এটাও পাস এটাও পাস, দুটোই এখন পাস আমি জানি। তাহলে এই পাশে আমরা করবো হচ্ছে 20 এ পাশে আছে, 30 এ পাশে আসলে প্লাস 30 হবে, নো প্রবলেম, 45% এ পাশে আছে, 40 এ পাশে গেলে মাইনাস 40% হবে, নো প্রবলেম, এদিকে হচ্ছে 50 ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে 5%, 5%-এর ভ্যালু 50। এবার বলছে পাশের পার্সেন্টেজে মার্কসটা কত? দেখো পাস করার জন্য কত নম্বর দরকার? 40%, যদি আমরা এইটা নিই, এইটা বা এটা দুটোই সেম, যদি কেউ 40% নম্বর পায় তার সাথে আরও 20 নম্বর পেলে পাস করে যাবে, তাহলে 20টাই আমরা যদি পার্সেন্টেজে ভ্যালু বার করি তাহলে আমাদের পেয়ে যাবো আমাদের অ্যান্সারটা। তাহলে 50 যেটা আছে সেটা 5%-এর ভ্যালু, 5%-এর ভ্যালু হচ্ছে 50, 50টা নিচে বসবে, আমাদের বার করতে হবে 20-র ভ্যালু, 20 মার্কসের ভ্যালু কত পার্সেন্টেজে, 20-র ভ্যালু বার করার জন্য 20 দিয়ে গুণ, জিরোর সাথে জিরো ক্যান্সেল, 5-এর সাথে 5 ক্যান্সেল, অ্যান্সার পাচ্ছি কত এখানে? 2%, তাহলে 20 নম্বর অ্যাকচুয়ালি 2%, তার মানে এদিকে 40% প্লাস 2%, 20 মানে 2%, তাহলে 42% পেলে পাস, তাহলে পাসিং মার্ক কত? 42%, অপশান বি ইজ কারেক্ট। তুমি বলবে নো প্রবলেম, বুঝতে পেরে গেছি। নেক্সট আমরা পরেরটাতে আসি, আমাদের 53 নম্বর কোশ্চেন, ভেন ডায়াগ্রাম বেসড, এগুলো মজাদার কোশ্চেন, কোনো প্রবলেম হবে না। এখানে বলছে দেখো একটি পরীক্ষায় 35% শিক্ষার্থী, দেখো এখানে একটা লজিক আমি বলে দিই, এখানে ভেন ডায়াগ্রাম কীরমভাবে হবে, ধরো এখানে ম্যাথমেটিক্স একটা আছে, ইংলিশের আরেকটা সাবজেক্ট আছে, আর বলবে যে উভয় বিষয়ে বোথ পাস বা বোথ ফেল, বোথ পাস বা বোথ ফেল, মানে উভয় পাস করেছে, উভয় বিষয়ে পাস করেছে বা উভয় বিষয়ে ফেল করেছে, এরকম কিছু বলবে। তাহলে উভয় বিষয় মানে হচ্ছে এটা ধরো ম্যাথের গোল, এটা হচ্ছে আমাদের ইংলিশের গোল্লা, ঠিক আছে, এই পুরোটা হচ্ছে ম্যাথ, এই পুরোটা হচ্ছে ইংলিশ, তুই বলবি ইয়েস, তাহলে এরকমভাবে আগে আমরা আঁকবো। এবার এই যে ইংলিশ আর ম্যাথের দুজন মিলে যেটা তৈরি হচ্ছে এটা হচ্ছে বোথ, এটা হচ্ছে বোথ, তুমি বলবি ইয়েস, আন্ডারস্ট্যান্ড, বোঝা গেছে, নো প্রবলেম। যদি বোথ পাস দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে পুরো জিনিসটা আমরা পাসে কনভার্ট করব, তুমি বলবে ওকে। আর যদি বোথ ফেল দেওয়া থাকে তাহলে পুরো জিনিসটা আমরা ফেলে কনভার্ট করব, তুমি বলবে এইটুকুই লজিক, আমি বলবো এইটুকুই লজিক, অঙ্ক করলেই বুঝতে পারবে, তুমি বলবে ওকে স্যার, নো প্রবলেম, তাহলে অঙ্কতে দেখান। তাহলে অঙ্কতে দেখি, দেখো এখানে বলছে একটি পরীক্ষায় 35% শিক্ষার্থী ইংরেজিতে ফেল করেছে, এগুলো দেখবে যে ফেল না পাস আছে, ভালোভাবে দেখবে। তাহলে ইংলিশের কথা বলছে, ইংলিশে বলছে 35% ফেল, তুমি বলবে ওকে। 25% গণিতে ফেল করেছে, ম্যাথে ফেল করেছে 25%, এটাও ফেল, ওকে। 15% উভয় বিষয়ে ফেল করেছে, আর ইংলিশ প্লাস ম্যাথ উভয় বিষয়ে ফেল করেছে হচ্ছে কত? 15% শিক্ষার্থী, এটাতেও ফেল আছে। মেন যে ফান্ডা সেটা হচ্ছে বোথ যদি ফেলে থাকে, উভয়টাই যদি ফেলে থাকে, তাহলে এগুলো যদি ফেল দেওয়া থাকে তাহলে সুবিধা, যদি ফেল না দেওয়া থাকে, যদি এগুলো পাস দেওয়া থাকে তাহলে এগুলোকে ফেলে পরিণত করে নিতে হয়, কারণ সব ফেল করে নিতে হবে, মানে যেটা বোথ দেওয়া থাকবে, বোথে যদি পাস থাকে তাহলে সব পাস হবে, বোথে যদি ফেল থাকে তাহলে এগুলো ফেল করে নিতে হবে। ক্লিয়ার? তুমি বলবে একদম ক্লিয়ার, নো প্রবলেম।
এবার বলছে, এবার অঙ্কটা তো একদম ইজি আছে, কারণ এটাও ফেল, বাকিগুলো ফেলই দেওয়া আছে। বলছে তবে উভয় বিষয়ে পাশ করা ছাত্রদের সংখ্যা খুঁজুন। পাশ করা ছাত্রদের সংখ্যা খোঁজা একদম সিম্পল, যদি ভেন ডায়াগ্রাম করে দেখাই তোমাকে। এটা পরীক্ষার খাতায় লিখতে হবে না, তো আমি তোমাদের এখন বোঝার খাতিরে লিখলাম। পরীক্ষার খাতায় ডাইরেক্ট করবে। ইংলিশ, এই ইংলিশের গোল। ম্যাথমেটিক্স, এটা ম্যাথমেটিক্সের গোল। আর এটা হচ্ছে উভয় বিষয়ে, বোথ। তাহলে আমাদের এখানে বোথ, উভয় বিষয়ে ফেল কত বলছে? ফেল বলছে 15%। তাহলে এখানে লিখে দাও 15%। ঠিক আছে ভাই, তুমি বলবে স্যার ক্লিয়ার, এটা উভয় বিষয়ে ফেল আছে। ওকে। ইংলিশে কত? ইংলিশে টোটালে ফেল ছিল কত? 35%। ইংলিশে ফেল কত ছিল? 35%। ম্যাথে ফেল কত ছিল? 25%। ম্যাথের জন্য ফেল কত ছিল? 25%। তাহলে এবার এখানে একটাই ছোট্ট লজিক বুঝো, যে এই যে ইংলিশের যে গোল্লাটা আছে, সেই ইংলিশের গোল্লাটায় টোটালে হবে 35%। তুমি বলবে ইয়েস, কারণ ইংলিশ মানে 35% ফেল। সেইখানে 15% অলরেডি এখানে লেখাই আছে ইংলিশের গোলের মধ্যে। তাহলে 35 থেকে 15 বাদ দিয়ে দাও। 35 থেকে 15 যদি বাদ দিই তাহলে আমরা পাবো 20। তাহলে এইখানে এইটুকু, এই যে জায়গাটুকু ফাঁকা পড়ে আছে, মানে এইখান থেকে এইটুকু জায়গা, এইটুকু হচ্ছে আমাদের, তাহলে এটা 20%-এর ভ্যালু। তুমি বলবে ইয়েস, তাহলে টোটাল এদিকে 20 আর এদিকে 15 মিলে হচ্ছে কত? ইংলিশে 35%-এর ফেল। তুমি বলবে বহুত বড়িয়া, নো প্রবলেম, খুব সুন্দর বোঝা গেছে। এবার ম্যাথামেটিক্সের গোল্লাটা হচ্ছে এটা, তুমি ভালোভাবে দেখো। ম্যাথামেটিক্সের টোটাল গোল্লার মধ্যে আমার রাখতে হবে 25%। 25% ফেল। তুমি বলবে স্যার এইখানে আমি দেখতে পাচ্ছি 15% অলরেডি আছে, কারণ 15% এও ব্যবহার করছে, এও ব্যবহার করছে, বোথই ব্যবহার করছে। তো 25 থেকে 15 আগের থেকে আছে, তাহলে 15 বাদ দিয়ে দাও। 15 বাদ দিলে পড়ে থাকবে 10। তাহলে এইটুকু জায়গায় হচ্ছে 10%-এর ভ্যালু। তাহলে এগুলো সব কি? এগুলো সব হচ্ছে ফেল। এটাও ফেল, এইটাও ফেল, এইটাও ফেল। তাহলে টোটাল ফেল কত হচ্ছে? সব যোগ করে দাও। তাহলে টোটাল যদি যোগ করি, এদিকে হচ্ছে 20, 15, 35 আর 10, 45। তাহলে টোটাল ফেল হচ্ছে 45%। টোটাল স্টুডেন্ট হয় 100%, তার মধ্যে ফেল হচ্ছে 45%। 45% যদি বাদ দিয়ে দিই তাহলে পাস আমরা পেয়ে যাব। পাস কত? 55%। তাহলে পাস কত হচ্ছে? 55%। অপশান সি ইজ কারেক্ট। তাহলে এইটুকু করলে অ্যান্সার বেরিয়ে যাবে। নেক্সট আরেকটা অঙ্কতে আমরা দেখি, আরও ফান্ডা ক্লিয়ার হবে। তাহলে একটি পরীক্ষায় 48% শিক্ষার্থী ইংরেজিতে ফেল করে। তাহলে ইংলিশে ফেল করেছে 48%, এটা ইংলিশ। 38 গণিতে ফেল করেছে 38%। ম্যাথামেটিক্সে ফেল করেছে কত? 38%। ক্লিয়ার, এগুলো সব ফেল দেওয়া আছে ভাই, এফ লিখে রাখি। যদি উভয়, এরপর বলছে যদি 18% উভয় বিষয়ে ফেল করে, তাহলে সবই ফেলে দেওয়া আছে, কোনো সমস্যা নেই। এটাও ফেল, এটাও ফেল, আর উভয় বিষয়টাও ফেল, উভয়টাই বেশি ইম্পর্টেন্ট। তাহলে উভয় বিষয়ে ফেল কত বলছে? 18%। তাহলে উভয় বিষয় মানে এইটা, তাহলে এখানে বসবে 18%। তুমি বলবে ইয়েস ক্লিয়ার। তাহলে এই গোল্লাটার মধ্যে 18 এখানে অলরেডি আছে, 18 এখানে অলরেডি আছে। তাহলে 48 থেকে 18 তুমি বাদ দাও, তাহলে পড়ে থাকবে আর কত? 30। তাহলে এইটুকু জায়গা হয়ে যাবে হচ্ছে 30%। তাহলে এদিকে 30 আর 18, 48 হয়ে যাচ্ছে। ইংলিশে 48% কমপ্লিট। ম্যাথামেটিক্সে ফেল 38। তাহলে এখানে 18 অলরেডি আছে, তাহলে 38-এর থেকে 18 বাদ দাও। 18 বাদ দিলে আমরা পাবো 20। তাহলে এইখানে লিখে দাও 20%। তাহলে এই 18 আর 20 মিলেও 38। ক্লিয়ার? তাহলে পুরোপুরি ক্লিয়ার। তাহলে এখানে সব ফেল আছে, এগুলো ফেলগুলো যোগ করো। 30, 40, 50, 60, 68। তাহলে ফেল হচ্ছে কত? 68%-এর ফেল। তাহলে বলছে উভয় বিষয়ে পাশ করা ছাত্রদের সংখ্যা খুঁজে বার করুন। টোটাল হচ্ছে স্টুডেন্ট 100%, তার মধ্যে যদি আমরা ফেলগুলো দেখি তাহলে 68% ফেল করেছে, তাহলে 68 বাদ দিয়ে দাও। তাহলে পড়ে থাকবে 32%-এর পাস। 32% পাস, অপশান সি কারেক্ট। নেক্সট আমরা পরেরটাতে আসি। নেক্সট দেখো 12 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে, মানে 55 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে, একটি পরীক্ষায় 80% শিক্ষার্থী পদার্থবিদ্যায়, 70% শিক্ষার্থী রসায়নে পাস করেছে, পাস দেওয়া আছে। 15% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। এই অঙ্কতে দেখো স্টার দিয়ে নাও, ইম্পর্টেন্ট। এইখানে পাস, এইখানে ফেল, আলাদা হয়ে গেল। আমরা দেখব উভয়টা কি আছে, উভয় বিষয়ে ফেল আছে, তাহলে সবটা আমাদের ফেলেই পরিণত করতে হবে। তাহলে একটা জিনিস দেখো, এখানে বলছে 80% শিক্ষার্থী পদার্থবিদ্যা মানে ফিজিক্সে, পদার্থবিদ্যা আমি লিখেই দিই, পদার্থবিদ্যা 80% হচ্ছে পাস করছে, 80% পাস। টোটাল হয় 100%, তাহলে 80% যদি পাস করে তাহলে আমি বলতে পারি 100-এর থেকে 80 বাদ দাও, 20% ফেল। এইভাবে বার করতে হয়। রসায়নে পাস কত? এরপর বলছে 70% শিক্ষার্থী রসায়নে পাস। রসায়নে পাস হচ্ছে
70%, এটা হচ্ছে পাস। তো ফেল যদি আমি বার করি তাহলে 100 থেকে 70 বাদ দাও, তাহলে 30% হচ্ছে ফেল। নো প্রবলেম। তাহলে ফেলটা আমাদের এখানে ইম্পর্টেন্ট। ফেলটা আমরা এইভাবে বার করতে পারবো, 100 থেকে পাস বাদ দিতেও ফেল বেরিয়ে যাবে। তাহলে পদার্থবিদ্যা, এটা পদার্থবিদ্যার জন্য, আর এটা হচ্ছে রসায়নের জন্য। রসায়ন ক্লিয়ার। তাহলে পদার্থবিদ্যায় ফেল কত? 20%, 20% ফেল। রসায়নে ফেল কত? 30%, তাহলে 30% রসায়নে ফেল। ক্লিয়ার। 15% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল। উভয় বিষয়ে ফেল কত? 15%। 15%টা যেহেতু উভয় বিষয়ে ফেল ছিল, তাই পুরোটাই আমাদের ফেলে পরিণত করতে হলো। তাহলে দেখো এখানে 15% অলরেডি আছে, 20 থেকে 15 বাদ দাও 5%, তাহলে এখানে লিখে দাও 5%। তাহলে এখানে 30-এর মধ্যে 15 অলরেডি আছে, 15 বাদ দাও, তাহলে পড়ে থাকবে 15%, তাহলে এখানে লিখে দাও 15%। তাহলে এগুলো সব বেরিয়ে গেল ফেল। তাহলে টোটাল ফেল কত? এদিকে হচ্ছে আমাদের 15, 15, 30 আর 5, 35%-এর ফেল। বলছে এবার উভয় বিষয়ে এতজন শিক্ষার্থী পাস করলে তাহলে টোটাল পাস কত হবে? দেখো 100%-এর মধ্যে 35% যদি ফেল করে, 35% বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকবে 65%। তাহলে 65% হচ্ছে পাস, উভয় বিষয়ে পাস। আর আমাদের এখানে সেটাই আমাদের এখানে বলছে যে 325 জন পাস করেছে উভয় বিষয়ে। 325, 325, এক সেকেন্ড, 325, এটা হচ্ছে পাস। আর আমাদের এখানে পাস আমরা পার্সেন্টেজে কত পেয়েছি? 65%। তাহলে এটা 65%-এর ভ্যালু, তাহলে 65% দিয়ে ভাগ। পরীক্ষায় অংশগ্রহণকারী মোট শিক্ষার্থীর সংখ্যা কত? মোট শিক্ষার্থী কত হয়? 100%, তাহলে 100% দিয়ে গুণ করে দাও, জাস্ট এইটুকু। তাহলে এখানে পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল। তো যদি আমরা কাটাকাটি করি, এখানে 5 দিয়ে কাটলে 5 13 65, 5 দিয়ে কাটলে 5 6 30, 5 5 25, 13 দিয়ে কাটলে 5 13 65, 5 × 100 গুণ হয়ে যাবে ডাইরেক্ট, তাহলে হয়ে যাবে 500। তাহলে টোটাল শিক্ষার্থী কত ছিল? 500 জন। অপশান ডি কারেক্ট। নেক্সট পরেরটায় আসি ভাই। ইজি হ্যাঁ, নো প্রবলেম। এটাতে শুধু এই জায়গাটাই ইম্পর্টেন্ট ছিল। ক্লিয়ার। নেক্সট দেখো পরেরটা যদি আমরা আসি আমাদের 56। একটি শহরের জনসংখ্যা এতজন। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার দিয়ে নাও, ভালোভাবে দেখো কীভাবে করছি। যদি পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি পায়, মেল বৃদ্ধি পাচ্ছে 8%, নো প্রবলেম। মহিলাদের সংখ্যা 12% বৃদ্ধি পায়, ওমেন বা ফিমেল বলতে পারো, ফিমেল বৃদ্ধি পাচ্ছে কত? 12%, নো প্রবলেম। তাহলে জনসংখ্যা হবে এতজন, এতজন জনসংখ্যা হচ্ছে। তাহলে আগে জনসংখ্যা কত ছিল? 8000, এই যে 8000, এখন হচ্ছে 8680, তাহলে বৃদ্ধি পাচ্ছে কত? 680। তুমি বলবে ইয়েস। তাহলে 8000-এ 680 বৃদ্ধি হচ্ছে। পার্সেন্টেজে কত বৃদ্ধি পাচ্ছে? পার্সেন্টেজে বার করার জন্য 100% গুণ, এটা উভয় বোথ। ঠিক আছে, অ্যালিগেশন লাগাবো ডাইরেক্ট আমরা। ডবল জিরোর সাথে ডবল জিরো ক্যান্সেল, এই জিরোর সাথে জিরো ক্যান্সেল। 4 দিয়ে যদি আমরা কাটি, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 দিয়ে যদি আমরা এটা কাটি, 4 অক্ষে 4, 4 সাথে 28, 17/2। তাহলে 17/2%। 17/2%-এর কী হচ্ছে? 17/2%-এর বোথ, মানে উভয়টা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই যে 17/2% আসছে, এটা মিডিলে চলে আসবে, 17/2%। এবার এখানে একটা ক্যালকুলেশন ট্রিক বলে দিই তোমাদের, সেটা হচ্ছে এখানে নিচে যে 2 আছে, সেই 2টাকে বাদ দেওয়ার জন্য সব জায়গাতে একটা করে 2 গুণ করো। এখানে একটা ইন্টু 2, এখানে একটা ইন্টু 2, এখানে একটা 2 গুণ করে দাও। তাহলে সব জায়গায় যদি 2 2 2 গুণ করে দিই, তাহলে এটা হয়ে যাবে 8 দুগুণে কত? 16। তাহলে এখানে ডাইরেক্ট আমি 16 লিখছি, 16%। এটা হয়ে যাবে 12 দুগুণে 24, তাহলে আমি এটা 24% লিখছি। এইখানে 2 2 ক্যান্সেল হয়ে গিয়ে হয়ে যাবে 17%, তাহলে এটা হয়ে যাবে 17%, নো প্রবলেম। এটার থেকে এটা বিয়োগ করো, এটা হবে 1%। এটার থেকে এটা বিয়োগ করো, এখানে হবে হচ্ছে 17 24, তার মানে হচ্ছে এদিকে 7%। তুমি বলবে ইয়েস। এই পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ আমাদের ক্যান্সেল, তাহলে 7:1। কত দাঁড়াচ্ছে? 7:1। শহরে মহিলাদের সংখ্যা নির্ণয় করো। মহিলাদের সংখ্যা বার করতে হবে, ফিমেল শুধু বার করতে হবে। টোটাল ছিল কত? 8000, তাহলে 8000 লেখো, 8000 লেখো টোটাল। আর আমাদের এখানে 7 আর 1-এর টোটাল কত? রেশিওর টোটাল নাও, 7 আর 1-এ 8, তাহলে 8 দিয়ে ভাগ। আমাদের ফিমেল বার করতে হবে, মহিলা, মহিলা কত? 1 ইউনিট, তাহলে 1-এর ভ্যালু বার করার জন্য 1 দিয়ে গুণ। 8 8 ক্যান্সেল, তাহলে 1000 অ্যান্সার। 3টে জিরো আছে মানে 1000। তাহলে মহিলাদের সংখ্যা কত ভাই? 1000। ওকে, নেক্সট আমরা জাস্ট এইটুকু অঙ্ক, ঠিক আছে। নেক্সট আমরা পরেরটাতে আসি। 57 নম্বর কোশ্চেনটা বলছে একটি সংখ্যাকে ভুলবশত 4/3-এর পরিবর্তে 3/4 দ্বারা গুণ করা হয়েছে। ফলাফলটি ত্রুটি কি হবে বার করো। ঠিক আছে, তাহলে সিম্পল দেখো, এখানে যদি আমরা অঙ্কটা একটু ভালোভাবে দেখি, ভুলবশত মানে ভুলভাবে গুণ করা হয়েছে, ক্রস দিলাম, আর সঠিক গুণ করার কথা ছিল সেটা আমরা রাইট দিলাম। ভুলবশত 4/3-এর পরিবর্তে 3/4 দ্বারা গুণ করেছে, তাহলে ভুলবশত 3/4 দ্বারা গুণ করেছি। ভুলবশত কত দ্বারা গুণ করেছি? 3/4। এটা হচ্ছে ভুলবশত গুণ করেছি, কিন্তু অ্যাকচুয়ালি গুণ করার কথা কত ছিল?
4/3 দিয়ে গুণ করার কথা ছিল, এটা রাইট, 4/3 দিয়ে গুণ করার কথা ছিল। এবার যদি এরকম ভগ্নাংশে থাকে তাহলে এটাকে একটু সিম্পলিফাই করা যায়। কীভাবে করা যায়? একদম সিম্পল, 4 আর 3-এর গুণফল দিয়ে গুণ করে দাও। 3 4 কত? 12। তাহলে এখানে ইন্টু 12 করো, এখানেও ইন্টু 12 করো। তাহলে 12 দিয়ে গুণ করলে এখানে ফাইনালি কত আসবে? 4 দিয়ে কাটলে এটা 3, 3 3-এ কত হবে? 9, 3 3-এ কত হবে? 3 3-এ 9, 3 দিয়ে কাটলে 3 4 12 4, 4 4 এটা কত হবে? 4 4 এটা হবে 16। তাহলে ভুলবশত আমি গুণ করেছি 9 দিয়ে, অ্যাকচুয়ালি আমার গুণ করার কথা ছিল 16 দিয়ে। তাহলে সঠিক যেটা গুণ করার কথা ছিল সেটা আমরা নিচে লিখব, 16টা আমরা নিচে লিখব। যদি আমি 16-র বদলে 9 দ্বারা গুণ করে দিই তাহলে আমি কত কম গুণ করছি? 16 থেকে 9 কত কম? 7 কম। তাহলে 7 কম গুণ করছি। এখানে বলেছে ফলাফলের ত্রুটির পার্সেন্টেজ বার করো। তাহলে ত্রুটিটা কত হয়েছে? 7-এর ত্রুটি হয়েছে, 7-এর ভুল হয়েছে। 16 থেকে 9 কম, 9 কত কম? 7 কম। তাহলে 7-এর ভুল, তাহলে 7 ওপরে লেখো। শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ। 4 দিয়ে কাটলে 4 4-এ 16, 4 দিয়ে কাটলে এটা হবে 25। 7 × 25 যদি গুণ করি তাহলে এটা হয়ে যাবে 175। ঠিক আছে, এটাকে আমরা 4 দিয়ে যদি ভাগ করে দিই, 4 দিয়ে ভাগ করলে আমরা পাবো 4 4-এ 16, 15 90, 4 4-এ আমাদের এখানে 3 দিয়ে কাটবে, 3 4-এ আমাদের এখানে 12 আসবে, 43 দিয়ে একটাই অপশন আছে, অপশন বি। 3 4 এটা হবে 12, 3 90, দশমিক দিয়ে এখানে তুমি 0, 4 দিয়ে কাটলে 4 7-এ 28, 4 5-এ 20। ঠিক আছে, পুরো আর আমি করলাম না, 43.75 আসবে। ক্লিয়ার? তুমি বলবে নো প্রবলেম। এটা একটা ইম্পর্টেন্ট প্যাটার্ন, স্টার দিয়ে নাও, ভালোভাবে দেখো কীভাবে করলাম। নেক্সট আমরা 58-এ আসি। 58 নম্বর কোশ্চেন বলছে, এটাও স্টার দিয়ে দাও, ভালো কোশ্চেন এগুলো। 405টি মিষ্টি শিশুদের মধ্যে সমানভাবে বিতরণ করা হয়েছিল, যাতে প্রতিটি শিশুর প্রাপ্ত মিষ্টির সংখ্যা মোট শিক্ষার্থীর 20% হয়। তাহলে মোট শিক্ষার্থী আমরা ধরলাম হচ্ছে মোট শিক্ষার্থী 100। ওকে, তাহলে প্রত্যেকটি শিশু কত মিষ্টি পাবে? মোট যে শিক্ষার্থী আছে মানে 100, তার 20%। তাহলে মিষ্টি পাচ্ছে কত? মিষ্টি পাবে মোট শিক্ষার্থীর 20% মানে 100, 20% মানে 20। তাহলে প্রত্যেকে কত করে মিষ্টি পাচ্ছে? 20। শিক্ষার্থী আমরা ধরেছি 100। 20 দিয়ে কাটো, 20 অক্ষে 20, 5 20 100। তাহলে এটা রেশিওতে আসলো, রেশিওতে এক্স্যাক্ট ভ্যালু নেওয়ার জন্য এক্স ধরে নাও। তাহলে টোটাল শিক্ষার্থী আমরা ধরলাম 5x, প্রত্যেকে মিষ্টি পেয়েছে কত? 1x করে, মানে এক্স করে, 1টা না লিখলেও হয়, এক্স করে মিষ্টি পেয়েছে। প্রাপ্ত প্রতিটি শিশু কত মিষ্টি পেয়েছে সেটা আমাদের বার করতে হবে। প্রতিটি শিশু কটি করে মিষ্টি পেয়েছে? এক্সটি করে। তাহলে এক্সের ভ্যালু বার করতে হবে। তুমি বলবে ওকে। এবার টোটাল মিষ্টি বার করার জন্য আমাদের কি করতে হবে? সিম্পল, যতজন শিক্ষার্থী আছে মানে 5x, তার সাথে গুণ করে দাও প্রত্যেকে যতটা মিষ্টি পেয়েছে মানে এক্স। এইটা গুণ করলে আমরা পেয়ে যাব টোটাল মিষ্টি। টোটাল মিষ্টি আমাদের কত দেওয়া আছে? 405। তাহলে লিখে দাও সামনে 405। তাহলে এটা হবে 5, আর 5x আর x গুণ করলে হবে 5, x গুণ করলে হবে x স্কোয়ার, ইকুয়াল টু আমরা পাচ্ছি 405। ওকে, 5 দিয়ে কাটলে 5 8-এ 40, 5 অক্ষে 5। তাহলে x ইকুয়াল টু আমরা পাচ্ছি, স্কোয়ারটা যদি ওপাশে যায় হয়ে যাবে রুট, তাহলে রুট 81। এক্স ইকুয়াল টু আমরা এখানে পাবো 9 নং 81, তার মানে 9 বাইরে আসবে। তাহলে এক্সের ভ্যালু কত পাচ্ছি? 9। তাহলে প্রত্যেকটা শিশু 9টা করে মিষ্টি পাচ্ছে। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। তাহলে এইটুকু জাস্ট সলিউশন। ভালো অঙ্ক, স্টার্ট দিয়ে নাও, লজিক্যাল কোশ্চেন। নেক্সট আমরা পরের কোশ্চেন আমাদের 59। এখানে বলছে, এটাও স্টার দিয়ে নাও, এগুলো ভালো অঙ্ক, একটাই সূত্র ফর্মুলার উপর বেস করে হয়ে যায়। তাজা ফল 68% জল থাকে। যখন ধরো একটা তরমুজ আমি বাজার দিয়ে নিয়ে আসলাম, এটা ধরো তরমুজ, একদম 68%-এর ওয়াটার আছে। এটা ধরো রোদে রেখে দিলাম, কিছুক্ষণ পরে এটা এরকম শুকিয়ে টুকিয়ে গেল। তারপরে এখানে ধরো জলটা কমে গেছে, এখানে আমাদের বলছে 20% শুকনো হওয়ার পরে 20% জল আছে। তাহলে জলটা এখানে চেঞ্জ হবে, 68 থেকে 20 হয়ে যাবে, জলের পরিমাণটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এখানে যেটা চেঞ্জ হবে না সেটা হচ্ছে ভেতরে যতটা পরিমাণে শক্ত অংশ আছে, ঠিক আছে, যতটা পরিমাণে শুকনো ফল পাওয়া যাবে, মানে যত পরিমাণে এর মধ্যে যত পরিমাণে পাল্প, ইংলিশে বলে পাল্প, পাল্প মানে হচ্ছে যতটা পরিমাণে শক্ত জায়গাটা আছে সেটা তো চেঞ্জ হবে না, জলটা বাষ্প হয়ে উড়ে যাবে, সেটা ঠিক আছে, কমে যাবে, কিন্তু শক্ত পরিমাণটা সেম থাকবে। তাহলে এখানে অঙ্কটা অ্যাকচুয়ালি এক লাইনেই হয়। সূত্রটা আমি তোমাদের বলে দিই। ফ্রেশ ফ্রুট তাজা ফল ইন্টু পাল্প পার্সেন্টেজ, ওয়াটারটা নেয় না এখানে, ওয়াটারটা চেঞ্জ হয় তাই নেব না, পাল্পটা সেম থাকে। আর ড্রাই ফ্রুট ইন্টু পাল্প পার্সেন্টেজ,
তুমি বলবে এই যে পাল্প পার্সেন্টেজ যেটা আছে মানে শক্ত অংশটা সেটা কীভাবে বার করবো, আমি বলবো এক লাইনে, অঙ্কটা দেখলেই বুঝতে পারবে। এবার বলছে তাজা ফল মানে ফ্রেশ ফ্রুট ইন্টু 68% ওয়াটার আছে, তাহলে টোটাল থাকে কত যে কোনো জিনিসের মধ্যে 100%, সেখান থেকে ওয়াটারটা বাদ দাও, 68 বাদ দাও, ওয়াটারটা বাদ দিয়ে দেবে জাস্ট। তাহলে 68 বাদ দিলে কত থাকবে ভাই, 68 যদি আমরা বাদ দিই তাহলে এখানে হবে 32%। তাহলে পাল্প কতটা পেয়ে গেলাম, তাজা ফলে পাল্প আছে 32%, তাহলে ফ্রেশ ফ্রুট ইন্টু 32%, এইভাবে করবো। ক্লিয়ার? ইকুয়াল টু ড্রাই ফ্রুট, শুকনো ফুলে 20% জল আছে, তাহলে টোটাল হয় 100%, সেখান থেকে 20% বাদ দাও, তাহলে এখানে পড়ে থাকবে 80%। তাহলে ড্রাই ফ্রুটে পাল্প কত আছে, পাল্প আছে 80%, তাহলে ড্রাই ফ্রুটের ক্ষেত্রে পাল্প কত হবে 80%, তাহলে ইন্টু করো কত 80%। তুমি বলবে ইয়েস ক্লিয়ার, নো প্রবলেম, এইভাবে ডাইরেক্ট হবে ভাই। ওকে, তুমি বলবে ওকে। এবার আমাদের এখানে বলছে 100 কেজি তাজা ফল থেকে, তাহলে তাজা ফলটা দেওয়া আছে, ফ্রেশ ফ্রুটটা 100 কেজি দেওয়া আছে, তাহলে ফ্রেশ ফ্রুটের জায়গায় 100 লেখো, 100 কেজি 32% ইকুয়াল টু ড্রাই ফ্রুট ইন্টু 80%। এবার বলছে তাজা ফল থেকে কত কেজি শুকনো ফল পাওয়া যাবে, তাহলে শুকনো ফল ডিটা কত পাবো সেটা বার করতে বলছে। তাহলে ডি এর ভ্যালু এখান থেকে ক্যালকুলেট করা সোজা, পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল, জিরোর সাথে জিরো ক্যান্সেল, 8 দিয়ে কাটলে 4 8 32, 4 ইন্টু 10 40, তাহলে ডি এর অ্যান্সার কত 40 কেজি, অপশন বি কারেক্ট। নেক্সট আমরা পরেরটাতে আসি, আমাদের 60 নম্বর কোশ্চেন। যদি y/x একটি ভগ্নাংশ 6/7 হয়, যদি y/x একটা ভগ্নাংশ আছে, সেটা আমাদের কত হয়ে যাচ্ছে, সেটা আমাদের হয়ে যাচ্ছে 6/7, তাহলে ইকুয়াল দিয়ে লেখো 6/7। তুমি বলবে ওকে। যখন এর লব 12% বৃদ্ধি পাচ্ছে, লব মানে ওপরেরটা, 12% বৃদ্ধি মানে 100-র সাথে 12 অ্যাড, তার মানে 112%, এবং হর মানে নিচেরটার 2% হ্রাস পাচ্ছে, হ্রাস মানে 100 থেকে 2 কম, তার মানে 98% হয়ে যাচ্ছে। ওকে, প্রাথমিকভাবে ভগ্নাংশটা কত ছিল, এবার x/y এর ভ্যালুটা বেরিয়ে যাবে, এটাই আমাদের অ্যান্সারটা বার করতে বলছে। তাহলে পার্সেন্টেজের সাথে উপর নিচে পার্সেন্টেজ ক্যান্সেল। এবার যদি আমরা কাটাকাটি করি, 7 দিয়ে যদি আমরা কাটি, 7 দিয়ে কাটলে 7 14 98, আর 14 এদিকে আছে, আর এদিকে হচ্ছে 2 দিয়ে যদি আমরা কাটি এখানে পাবো 7, 2 দিয়ে যদি আমরা এখানে কাটি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দিয়ে যদি আমরা এখানে কাটি 7 8 56 8, তাহলে y/x আমরা এখানে পাচ্ছি 6, উপরে আছে 6 লিখবো, 8 পাশ দিকে তলায় গিয়ে বসবে, তাহলে এখানে হয়ে যাবে 8, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 4, 3/4, তাহলে y/x এর ভ্যালু কত পাচ্ছি আমরা, আমরা পাচ্ছি 3/4, এটা আমাদের ফাইনাল অ্যান্সার, অপশন এ ইজ কারেক্ট। ওকে, তো আজকের ক্লাসে আমাদের 60টা অঙ্ক ছিল, পার্সেন্টেজে পুরোপুরি কমপ্লিট করলাম। তোমরা ক্লাসগুলো দেখো, কন্টিনিউ ক্লাস তোমরা পেয়ে যাবে, টাইমের মধ্যে সিলেবাস শেষ হয়ে যাবে, তোমরা বারবার দেখো, ক্লাসটা রিভিশন করো। ওকে, ডাউট ক্লাস আমরা করবো, প্রত্যেকটা জিনিস মানে একদম যেরকমভাবে চলছে সঠিকভাবে চলতে থাকবে, কোনো 1%ও কোনো রকম সমস্যা হবে না। ওকে ভাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ধন্যবাদ।